সুন্দর। জুলাই আন্দোলনের সময় থানায় হামলা এবং পুলিশ হত্যার বিচার হবে। পুলিশ হত্যার স্বীকারোক্তি দেওয়া হবিগঞ্জের মাহাদিও এবার আর রক্ষা পাবে না। বিচার হবে ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু জাদুঘরে হামলাকারীদেরও। কয়েকদিন আগেই হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে থানার ওসির সঙ্গে তর্ক করেন জুলাই আন্দোলনের সমন্বয়ক মাহদি হাসান। ভাইরাল হওয়া সেই ভিডিওতে মাহদি বলেন, হবিগঞ্জে আমরা আন্দোলন করেছি, আমরা বানিয়াচং থানা পুড়িয়ে দিয়েছি, আমরা এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম। এই ঘটনার পর মাহদিকে গ্রেপ্তার করা হয়, কিন্তু আদালত থেকে জামিন পেয়ে যান মাহদি। জামিন পেয়েই ফিনল্যান্ডের ভিসা করাতে ভারতে যান। ভারতের ইমিগ্রেশন পুলিশ তাকে বাংলাদেশে ফেরত পাঠায়। দেশে ফিরে আসলেও এখনো নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছেন মাহদি। প্রকাশ্যে পুলিশ হত্যার স্বীকারোক্তি দিয়েও এভাবে স্বাধীনভাবে দেশ বিদেশে চলাফেরা করা বিরল ঘটনা। তবে আর বেশি দিন হয়তো এভাবে মুক্তভাবে চলতে পারবেন না মাহদি। শুধু মাহদি নয়, পুলিশ হত্যা সহ থানায় হামলা, পুলিশের স্থাপনায় হামলার ঘটনার বিচার হবে। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এসব ঘটনার তদন্তের ব্যাপারে স্পষ্ট নির্দেশ দিয়েছেন। গত বুধবার শ্রীলঙ্কার আদালত সেদেশে ২০২২ সালে আন্দোলনের সঙ্গে জড়িত ১২ জনের মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে। তাদের অপরাধ, তারা আন্দোলনের সময় সেদেশের এমপি অমর কীর্তি আথু কোরালাকে গণপিটুনিতে হত্যা করে। এই গণপিটুনির বিচার করেই আদালত আন্দোলনে জড়িত ১২ জনকে মৃত্যুদণ্ডের সাজা দেয়। একইভাবে বাংলাদেশের আন্দোলনেও যদি কেউ সহিংসতা করে থাকে, হামলা, ভাঙচুর, লুটপাট কিংবা হত্যার মতো অপরাধ করে থাকে, তাহলে তারও বিচার হবে। পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, যথেষ্ট তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও ইউনূস সরকার সহযোগিতা না করায় তদন্ত ও মামলার বিষয়গুলো থমকে ছিল। মামলা হলে অনেক রাঘব বোয়াল ফেঁসে যেতে পারেন। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তদন্ত অবশ্যই হবে। এছাড়া কারাগার থেকে যেসব বন্দী পালিয়ে গেছে তাদের ধরতে বিশেষ অভিযানও হতে পারে। সরকার সিদ্ধান্ত নিয়েছে, পালিয়ে যাওয়া বন্দীদের ধরতে ইন্টারপোলের সহযোগিতা নেওয়া হবে। দাবিটা উঠেছিল অনেক আগেই। জুলাই আন্দোলনে মানুষ হত্যা ও নির্যাতনের যে তদন্ত জাতিসংঘ করেছে, সেই তদন্তটা ছিল ১৫ই আগস্ট পর্যন্ত। এর ১০ দিন আগেই, অর্থাৎ ৫ আগস্টেই ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ৮ আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কাজেই ৫ আগস্টের পরের হত্যা, নির্যাতন, ভাঙচুর ও লুটপাটের ঘটনার দায় অনেকটাই ইউনূস সরকার এবং ছাত্র জনতার উপরেই এসে বর্তায়। পুলিশ সদস্যরা এসব ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের জন্য বারবার দাবি জানিয়েছেন। শুধু ৫ আগস্টের পরে নয়, ৫ আগস্টের আগেও কর্তব্যরত পুলিশ সদস্যদের উপরে হামলা, নির্যাতন এবং থানায় আক্রমণের বিচারও দাবি করেছেন তারা। তাদের যুক্তি ছিল, তারা শুধু ওপরের নির্দেশে নিজেদের দায়িত্ব পালন করেছেন। অনেক ক্ষেত্রে তারা থানার ভেতরেই ছিলেন। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা করে কমপক্ষে ১৩ জন পুলিশ সদস্যকে হত্যা করা হয়। রাজধানীর ভাটারা থানায় তো হামলা হয় ৫ আগস্টের পরে। সব মিলিয়ে কমপক্ষে ৪৪ জন পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। যদিও পুলিশের দাবি নিহতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি। ১৩টি থানাসহ পুলিশের মোট ২১৬টি স্থাপনায় হামলা এবং ভাঙচুর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের সদস্য এবং স্থাপনায় হামলার আগে ও পরের ভিডিও ফুটেজ, সিসিটিভি রেকর্ড এবং অন্যান্য আলামত সংরক্ষণ করে রাখা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সংকেত না থাকায় তদন্ত কার্যক্রম এগোয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, ১.৫ বছর ধরে তদন্তে অগ্রগতি না হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে অসন্তোষ তৈরি হয়েছে। এখন নতুন নির্দেশের পর সেসব আলামত পর্যালোচনা করে মামলা দায়ের এবং আসামি শনাক্তের কাজ শুরু হবে। মামলা হলে তাতে প্রভাবশালী অনেক ব্যক্তিও জড়িয়ে পড়তে পারেন বলে আভাস দিয়েছে পুলিশ। আমরা জানি, আন্দোলনের সময় কয়েকটা কারাগারেও হামলা হয়, অনেক বন্দী ছিনিয়ে নিয়ে যাওয়া হয়, দেয়াল এবং গেট ভেঙে বহু বন্দী পালিয়ে যায়। এখনও অনেকে পলাতক আছে। তাদের গ্রেপ্তারে বিশেষ অভিযান এবং প্রয়োজনে ইন্টারপোলের সহযোগিতা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পুলিশ বলছে, আন্দোলনের আগে এবং পরে থানা ও ট্রাফিক অফিস সহ বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে অস্ত্র লুট করা হয়। লুট হওয়া অস্ত্রের বেশিরভাগই এখনও উদ্ধার করা যায়নি। এসব ঘটনায় মাত্র ৫টি মামলা হয়েছে, তাতেও অধিকাংশ আসামি অজ্ঞাতনামা। এত বড় ঘটনার পরও তদন্তের অগ্রগতি না হওয়ায় পুলিশের ভেতরে ক্ষোভ তৈরি হয়েছে। যদিও কেউ প্রকাশ্যে কথা বলতে চান না, ঢাকা মহানগর এলাকায় ৫০টি থানার মধ্যে ২১টিতে হামলা হয়, মোট ২১৬টি স্থাপনায় ভাঙচুর এবং আগুন লাগানো হয় এবং ১৩টি থানা পুরোপুরি পুড়ে যায়। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলায় ১৩ জন পুলিশ সদস্য নিহত হন।
বহু টহল গাড়ি এবং সরঞ্জাম ধ্বংস হয়। এছাড়া থানায় ট্রাফিক অফিস এবং বক্সে হামলা চালিয়ে এসি, কম্পিউটার, টেবিল চেয়ার লুট করা হয়। ডিএমপির একাধিক সাবেক ওসি বলেছেন, তদন্তের সময় তারা ওপরের নির্দেশ অনুযায়ী দায়িত্ব পালন করেছিলেন। তাদের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে গিয়ে উত্তেজনা চরমে ওঠে। হামলাকারীরা থানায় আগুন ধরিয়ে দিলে আত্মরক্ষার্থে গুলি চালানো হয়। অনেক পুলিশ সদস্য পোশাক খুলে পালাতে বাধ্য হন, কেউ কেউ নিহতও হন। তারা চান সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রকৃত হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনা হোক।